সন্ধ্যার অনেক গুণ, সেটা আমরা এই গ্রামের সবাই জানি। তুই তো পারিস চারটে গিলতে আর ঘুরতে, ঘুরতে গিয়ে সমান সমান টাকা দিয়েছি, তোর টাকায় যাইনি আমি। আমার বাবার টাকা আছে, খবরদার খোটা দিবি না। সকাল রেগে তাকায়, হঠাৎই হেসে বলে, তোদের সন্ধ্যার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো আমি, শুধু দেখ। মীরা ভ্রু কুচকে তাকায়, স্বার্থপর মেয়েটা আবার কি করবে? অতঃপর বলে, কি করবি তুই? সকাল বসা থেকে উঠে বলে, আকাশ রোয়ানের অফিসে চাকরি পেয়েছি, এখন ভাব। কথাটা বলে গুনগুন করতে করতে জায়গাটা প্রস্থান করে। নীরার সন্ধ্যার জন্য খারাপ লাগলো, এই সকাল সন্ধ্যাটাকে শান্তি দিল না। এখানে থাকতেও কত জ্বালাতো। নেহাতি সন্ধ্যা ভালো মেয়ে বলে কিছু বলতো না। চোখের পলকে আরও দুদিন পেরিয়ে গেল। বিকেলে আকাশে একটু একটু করে মেঘ জমেছে। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মেঘলা আকাশ পানে চেয়ে আছে। মেঘ জমতে জমতে বিকালের আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যা গ্রিলের ফাঁক দিয়ে দুহাত মেরে দেয়, মুখে হাসি ফুটলো। বৃষ্টি তার খুব পছন্দ। শিমু আর শিমুর মা আরও দুদিন এখান থেকে সন্ধ্যাকে তাদের বাড়িতে শিমু আর শিমুর মা আরও দুদিন এখানে থেকে সন্ধ্যাকে তাদের বাড়িতে নিয়ে যাবে বলেছে। সন্ধ্যার পরনে হলুদ রঙের একটা কুচি করে পরা সুতির শাড়ি, মাথায় আঁচল টানা, পায়ে আলতা দিয়েছে। শিমু তাকে যে আলতা দিয়েছিল সেই আলতা দু পায়ে দিয়েছে, কোনো কারণ নেই, দিতে ইচ্ছে করছিল তাই দিয়েছে। সন্ধ্যার আলতা পছন্দ বলে সৌম্য মাঝে মাঝে সন্ধ্যার জন্য আলতার কৌটা এনে সন্ধ্যার হাতে ধরিয়ে দিত। সন্ধ্যা খুশি হয়ে সৌম্যর দু গাল টেনে দেখাতো। তুমি অনেক ভালো ভাইয়া। সৌম্য হেসে সন্ধ্যার কান টেনে বলতো, এত পাম কই পাস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝাতো সে সত্যি বলছে। কথাগুলো ভেবে সন্ধ্যা মৃদু হাসলো, সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বৃষ্টির গতি বাড়তে দেখে সন্ধ্যার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগলো, ইচ্ছেকে দমালো না। আসমানি নওমান শিমুর মা ঘুমিয়েছে। এরকম পরিবেশে সবার ঘুম আসলো, সন্ধ্যার আসেনি। সন্ধ্যা ব্যালকনি থেকে ঘরে এসে দুহাতে শাড়ি উঁচু করে তার আলতারাঙা পায়ের দিকে দৃষ্টি দেয়। এক পায়ে নুপুর না থাকা কেমন খালি খালি লাগলো। নুপুর পরার অভ্যেস সন্ধ্যার অনেক আগে থেকে, সেখানে মাঝে মাঝে পায়ে আলতা দেয়। এখন আলতার সঙ্গে পায়ে নুপুর না থাকায় সন্ধ্যার একটু ভালো লাগলো না। অনেক ভেবেচিন্তে জড়তা নিয়ে আকাশের দেওয়া নুপুর জোড়া বের করে বক্স থেকে মেঝেতে বসে সৌম্যর দেওয়া একটা নুপুর খুলে বক্সটিতে রেখে দেওয়ার পর আকাশের দেওয়া নুপুর দুটি দু পায়ে পরে নেয়। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে নুপুর দুটি দেখলো। উজ্জ্বল রূপালী চেন নুপুর, এটি সূক্ষ্ম জালির মতো নকশা, একাধিক ছোট ছোট চেন একসাথে বোনা হয়েছে, যা সন্ধ্যার কাছে ভীষণ স্নিগ্ধ লাগলো। এরপর মেঝে থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় সে। ছাদে পা রেখে সন্ধ্যা আশেপাশে তাকায়। বৃষ্টির বেগ প্রচুর, হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার মাথা থেকে আঁচল পড়ে যায়। সন্ধ্যা আশেপাশে তাকালো। বৃষ্টির দাপটে অস্পষ্ট লাগলেও সন্ধ্যা দেখলো আশেপাশে সব ছাদ ফাঁকা। সন্ধ্যা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। কতদিন পর বৃষ্টির পানি গায়ে পড়ল। সন্ধ্যা ছাদের চতুর্পাশে ফাঁকা জায়গাগুলো হাতের কাছে যা পেল সেসব দিয়ে বন্ধ করে দিল। এর কারণ ছাদের বৃষ্টির পানি জমা হবে। সন্ধ্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ায়। বৃষ্টির বেগ আরও বেড়েছে। সন্ধ্যার হাসি দীর্ঘ হয়, ডান হাতে শক্ত খোপা খুলে দেয়। এরপর তার স্বভাবসুলভ একটুখানি নাচতে শুরু করলো। অনেক ভালো নাচতে পারে এমন নয়, শুধু নিজের ভালো লাগার জন্যে মাঝে মাঝে এমন করে। আকাশ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ছাদে এসেছে, কিন্তু দরজায় দাঁড়িয়ে সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায়। স্তম্ভিত চোখে সামনে তাকায়। হলুদ রঙের শাড়ি পরিহিত সন্ধ্যা, বাম কাঁধে শাড়ির আঁচল, আলতারাঙা দু পায়ে নুপুর। আকাশ তার কিনে আনা নুপুর এক দেখাতেই চিনতে পারলো। হাঁটুর নিচ পর্যন্ত ঘন কালো কিচকিচে চুলগুলো সন্ধ্যার নাচের সাথে দুলছে। ছাদে জমা পানি জমে সন্ধ্যার গিরা পর্যন্ত এসে ঠেকেছে। সন্ধ্যা দু হাত মেলে মাথা উঁচু করে কয়েকবার লাফ দেয়, ফলস্বরূপ চারিদিকে পানি ছিটিয়ে যায়। সন্ধ্যার মুখের হাসি আরও দীর্ঘ হয়। সন্ধ্যা হঠাৎই উল্টো ঘুরে নিচু হয়ে ছাদে জমানো পানি ছিটিয়ে দেয়। পানির কণাগুলোর স্থান হয় আকাশের মুখে। আকাশ বাদিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। দরজার কাছে সন্ধ্যা আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। ঠোঁট ল্যাপটানো হাসি মিলিয়ে যায়। দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। অর্ধেকের বেশি চুল কাত পেরিয়ে ডান পাশে এসে জায়গা করে নিয়েছে, যা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত। সন্ধ্যা মাথা নিচু করে নেয়, তার হাত পা কাঁপছে লজ্জায়। ঢোক গিলে শাড়ির আঁচল টেনে নেয় মাথায়। যদিও ভিজে গিয়েছে তবুও বেশ কসরত করে মাথার একটুখানি টেনে নিল। মাথার অর্ধেকের বেশি বাইরে বেরিয়ে থাকলো। বৃষ্টির গতি প্রচুর। সন্ধ্যা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে, কি করবে বুঝতে পারছে না। ডান হাতে সামনে আসা লম্বা চুলগুলো একটু একটু করে পেছন দিকে দেয়। আকাশ নীরব দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে সে কি রিয়েকশন দিতে ভুলে গিয়েছে। তার মনে হলো এত বড় চুল সে প্রথম সন্ধ্যার মাথায় দেখলো। দৃষ্টি সন্ধ্যার পানি ঘুরছে। শ্যামলা গরনের মেয়েটির মুখে অগণিত বৃষ্টির পানির কণা, যা অনবরত বেয়ে পড়ছে। ভেজা শাড়ি গায়ে লেপটে আছে, তবে সুতি হওয়ায় ততটা খারাপ লাগছে না। দুপায়ের আলতা সাথে নুপুর, আকাশের চোখ লাগলো। দুপায়ে আলতা সাথে নুপুর, আকাশের চোখে লাগলো ভীষণ। সন্ধ্যা দুহাত কচলায়, অস্বস্তি ঘেরা মুখে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশের পরনে একটা নেভি ব্লু কালার ট্রাউজার, পেশিবহুল ফর্সা উদাম শরীর, চওড়া দুহাত ট্রাউজারের পকেটে রাখা।
হঠাৎ আকাশকে এভাবে দেখে সন্ধ্যা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি অনুসরণ করলে মনে হলো আকাশের দৃষ্টি তার পায়ের দিকে। এটা বুঝতে পেরে সন্ধ্যা তার দুপা গুটিয়ে নিতে চাইলো। এতক্ষণ পানি জমা থাকলেও এখন কোনো দিক দিয়ে হয়তো ফাঁকা হয়ে গিয়ে পানিগুলো যেতে শুরু করেছে, জন্য তার পায়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যা ঢোক গেল। কতক্ষণ এভাবে থাকবে? নিজের সকল সংকট চেপে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। উদ্দেশ্য ছাদ থেকে কোনোভাবে নেমে যাওয়া। আকাশ যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা দরজার কাছে এসে দাঁড়ায়, মাথা নিচু তার, শরীর মৃদু কাঁপছে। আকাশের বাম পাশে একটুখানি জায়গা, যেখান দিয়ে সন্ধ্যা দ্রুত পাশ করে পা রাখে সিঁড়িতে। আকাশ সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যা ভেজা গায়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো সিঁড়ির প্রতিটা ধাপে লুটিয়ে পড়ছে। আকাশে সন্ধ্যার চুলগুলোর পানে চেয়ে হঠাৎই বিস্ময় কণ্ঠে বলে, এগুলো তোমার চুল? অর্ধেক সিঁড়ি নেমে যাওয়ার পর আকাশের কথায় সন্ধ্যার পা থেমে যায়। আকাশের বলা অযৌক্তিক কথায় সন্ধ্যা অবাক হয়। এতগুলো তো চুল নয় তো, সে ধার করে এনেছে, কি অদ্ভুত। তবে সন্ধ্যা পিছু ফিরল না, বরং আবারও পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। লজ্জা ভয় সংকোচ সব মিলে মেয়েটা পালাতে পারলে যেন বাঁচে। আকাশ দুরন্ত সন্ধ্যার মিলিয়ে যাওয়া চুপচাপ দেখলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। টানা বৃষ্টি ঝরছে, থামার নাম নেই। আকাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চুল দাড়ি পেয়ে বৃষ্টির পানি টুপটুপ করে বক্ষে ঢেলে পড়ে। আকাশ শান্তি পাচ্ছে না, মনে হচ্ছে হৃৎপিণ্ডে চিকিৎসা করাতে হবে, মারাত্মক প্রবলেম হয়েছে। আকাশ বিরক্তিতে বারবার এদিক ওদিক হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর ভেজা গায়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। এই বৃষ্টির মধ্যে সে বেরিয়ে যাবে। সিদ্ধান্ত নিল আজ আর বাড়ি ফিরবেই না। হসপিটালে কেবিন ভাড়া করে ওখানে থাকবে না। হসপিটালে কেন থাকবে? আনিকার বাড়ি গিয়ে ওর মাথা আগে টাক করবে। ডাইনিটা তার ডিভোর্স পেপার পুরো ছাই করে ফেলেছে। আর এই মেয়ে বউ বলে মেয়েটা তাকে রীতিমতো অসুস্থ বানিয়ে দিচ্ছে। এই মেয়ের জন্য মনে হচ্ছে তাকে এই বাড়ি ছাড়তে হবে। বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে, সালাম কালাম নেই, উল্টো আমাকে অসুস্থ বানাচ্ছে। কি বেয়াদব মেরে বাবা, বাবা যায়। সৌম্য সকাল সকাল সিলেটের মৌলভীবাজার থেকে বাসে উঠেছিল। ঢাকায় আসতে আসতে বিকাল 4টা বেজে গিয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এজন্য সৌম্যর সিএনজি পেতে দেরি হয়েছিল। ফলস্বরূপ বেশ অনেকটাই ভিজে গিয়েছে আর ফিরতেও লেট হলো। সৌম্য তার মেসের সামনে একটা রিক্সা থেকে মাত্র নামলো। তার রুমের পাশের রুমে নক করে। রিহান দরজা খুলে সৌম্যকে দেখে অবাক হয়ে বলে, আজ আসবি, কল করলি না যে? সৌম্য মৃদু স্বরে বলে, ফোন অন করে নি, রুমের চাবি দে। রিহানের মনে পড়ে চাবি ইরা নিয়ে গেছে। অতঃপর বলে, তোর ঘরের চাবি তোর ইরাবতী নিয়ে গেছি। সৌম্য অবাক হয়ে বলে, মানে? যা বললাম তাই। তুই চাবি দিলি কেন? রিহান ঘরের ভেতরে গিয়ে বলে, জোর করে নিয়েছে, কি করব? সৌম্য রিহানের ঘরে গিয়ে বিরক্তি কণ্ঠে বলে, চাবি রেখে যাওয়া ভুল হয়েছে আমার। রিহান কিছু বলল না। সৌম্য রুমের বিদ্যমান সিঙ্গেল বেডের উপর বসে দুহাত জমা করে দুহাটুর উপর রাখে। মিনিট 3 পরই সৌম্য উঠে দাঁড়ায়। তার ব্যাগ থেকে একটা টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর দ্রুত বাইরে বেরোনোর জন্য পা বাড়ালে রিহান ভ্রু কুঁচকে বলে, কই যাস? তুই আসবি জানতাম না, তাই তোর জন্য মিল নিইনি। আগে বললে নিয়ে রাখতাম। সৌম্য কিছু বলল না। রিহান এগিয়ে এসে সৌম্যর হাত টেনে বলে, আরে কই যাস? আমি খাবার এনে দিচ্ছি বাইরের থেকে, তুই রেস্ট নে। সৌম্য বিরক্ত হয়ে বলে, কাজ বাড়িয়ে রেখেছিস, এখন রেস্ট করবো কিভাবে? একটু থেমে বলে, আগামীকাল বনুকে এখানে আনবো। রুমের তো 12টা বেজে আছে, চাবিটা নিয়ে আসতে হবে। রিহান অবাক হয়ে বলে। খোঁজ পেয়েছিস? সৌম্য রিহানের দিকে তাকায়, মুখে মলিনতার ছোঁয়া। দীর্ঘশ্বাস ফেলে বলে, পাইনি, তবে কালকে পাবো। দোয়া করিস যেন বনুর খোঁজ পাই। কতদিন হয়ে গেল ওকে সৌম্য দেখি না। রেগে বলে। রিহান সৌম্যর কাঁধে হাত রেখে নীরব সান্ত্বনা দেয়। ধরণী বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য একটা ফাঁকা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ইরার ফোনে মেসেজ দিয়েছে, সাথে লোকেশন পাঠিয়েছে সে যেখানে আছে। সৌম্য এই কয়েকদিনে তার ফোন কয়েকবার অন করেছিল মাত্র, তাছাড়া সবসময় বন্ধ করে রাখতো। যখন ফোন খুলতো ইরার কত শত মেসেজ, কল, নোটিফিকেশন ভেসে উঠত। সৌম্য মলিন মুখে ফোন হাতে বসে থাকতো। ইরার কল আসলে দ্রুত ফোন অফ করে রাখতো। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ ইরা এক প্রকার দৌড়ে এসে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্যর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। 2 সেকেন্ডেই সৌম্য ইরাকে চিনল। ঢোক গিলে নেয় সৌম্য। ইরা দুপা উঁচু করে দুহাতে শক্ত করে সৌম্যর গলা জড়িয়ে ধরেছে। ফুপিয়ে কাঁদছে মেয়েটি। সৌম্য তার ডান হাত ইরার মাথায় রাখতে গিয়েও গুটিয়ে নেয়। চোখ বুজে বহু কষ্টে কয়েকবার ঢোক গিলল। মৃদুস্বরে বলে, ইরা ছাড়। ইরা ছাড়ল না, বরং আরো শক্ত করলো হাতের বাঁধন। সৌম্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইরা সৌম্যকে ছেড়ে দুহাতে সৌম্যর গাল আগলে নিয়ে ভাঙা গলায় বলে, কোথায় হারিয়েছিলি তুই সৌম্য? আমি এই কয়দিন পাগলের মতো তোকে খুঁজে বেড়াইছি, কোথাও পাইনি। বল না তুই কোথায় গিয়েছিলি? আর এমন করছিস কেন সৌম্য? আর এমন করিস না সৌম্য, আমার আমার দমটা আটকে আসে। সৌম্য ইরার বিধ্বস্ত মুখ পানে চেয়ে রইল। ফর্সা মুখ টুকটুকে লাল হয়ে গেছে।
চোখ দুটো অসম্ভব লাল। সৌম্যর চোখে মুখে অসহায়ত্ব। চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করলো। এরপর তার দুগাল থেকে ইরার হাত সরিয়ে দিয়ে সৌম্য নিজেই দুপা পিছিয়ে গিয়ে বলে, তুই আমার থেকে দূরে থাকবি ইরা। আর কতবার বলবো তোকে? ইরা ঝাপসা চোখে তাকালো সৌম্যের দিকে। আবারও সৌম্যর দিকে এগিয়ে গিয়ে করুণ কণ্ঠে বলে, আমি তোকে খুব ভালোবাসি সৌম্য। কেন বুঝেও বুঝিস না তুই? হ্যাঁ, সৌম্য মৃদু স্বরে বলে। কারণ আমি তোকে ভালোবাসি না। কথাটা শুনতে ইরার দুহাতে সৌম্য শার্টের কলার ধরে চেঁচিয়ে বলে, তুই মিথ্যা বলছিস, মিথ্যুক তুই। আমাকে ভালোবেসে স্বীকার করিস না তুই। সৌম্য ঢোক গিলে ইরার দুহাত তার কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভালোবাসি না আমি তোকে। বাসি না, ভালো বাসি না, বুঝলি তুই? ইরা কান্নামাখা চোখে সৌম্যকে দেখলো। মাথা নিচু করে আশেপাশে কিছু খুঁজলো। মেস থেকে আনা সৌম্য সেই ডায়েরি যেটা সে সাথে এনেছিল হাতেই ছিল। পড়ে গিয়েছে হয়তো। রাস্তা থেকে ডায়েরিটা কুড়িয়ে নিয়ে সৌম্যর দিকে ধরে বলে, সৌম্য ইরার হাতে তার কেনা ছোট্ট ডায়েরিটা দেখে ঢোক গিলল। তেমন কিছুই লেখা নেই, আবার আছেও। প্রথম পাতায় লেখা আছে, ইরাবতী, আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা শুনবি? তোকে একটুও ভালোবাসি না ইরাবতী। ডায়েরির একদম শেষ পাতায় লেখা, ইরাবতী তুই আমার নয়, তাই তোকে নিয়ে লেখার দুঃসাহস দেখাতে পারলাম না। ডায়েরির পাতাগুলো তবে ফাঁকাই থাকলো, ঠিক যেভাবে সৌম্যর হৃদয় ইরাবতীবিহীন শূন্য থাকবে। ইরা কান্নামাখা গলায় বলে, এইবারও মিথ্যা বলবি? কেন অস্বীকার করিস সৌম্য? আমার কিচ্ছু চাই না, শুধু তুই আমাকে তোর সাথে রেখে দে না সৌম্য। সৌম্য ঝাপসা চোখে ইরার চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎই উল্টো ঘুরে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইরা ভ্রু কুচকে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট পর সৌম্য একটা লাইটার কিনে আনে। ইরা কিছু বোঝার আগেই সৌম্য ইরার হাত থেকে ডায়েরিটা কিনে নিয়ে লাইটারের সাহায্যে ডায়েরিতে আগুন জ্বালিয়ে দেয়। ইরা ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গিয়ে ডায়েরিটা নিতে চায়। তার আগেই সৌম্য সেটি দূরে ছুঁড়ে ফেলে। ইরা সেদিকে দৌড় দিতে গেলে সৌম্য বাঁ হাতে ইরার ডান হাত টেনে ধরে। এরপর বাঁ হাতে ইরার মুখ তার দিকে ফিরিয়ে শক্ত কণ্ঠে বলে, ওই ডায়েরিটা যেভাবে পড়ছে ঠিক সেভাবেই তোর প্রতি আমার ভালোবাসা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার আমাকে ভুলে যা ইরা। বলতে গিয়েও আর বলতে পারল না সৌম্য। গলা ধরে আসে তার। ইরা টইটুম্বর আখিতে দৃষ্টি মিলল। সৌম্য ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ বুজে নেয়। ইরা দুহাতে সৌম্যর গাল তার দিকে ফিরিয়ে ভাঙা গলায় বলে, তুই মিথ্যা বলছিস সৌম্য। আমার কিচ্ছু চাই না, আমি তোর সাথে টিনের ঘরে থাকবো। তুই আমাকে 3 বেলা খেতে না দিলে, না পড়তে দিলেও আমি একটা অভিযোগ করবো না তোকে। তুই যেভাবে রাখবি আমি সেভাবেই থাকবো। আমি মধ্যবিত্ত সৌম্য বউ হয়ে পুরো ছেঁড়া শাড়ি পরবো। বিশ্বাস কর, আমার একটুও কষ্ট হবে না। তুই আমাকে শুধু ভালোবাসবি সৌম্য। সৌম্য শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখ খুলল না। ইরা আবারও সৌম্যর গলা জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, বল না, আমায় ভালোবাসবি? সৌম্য চোখ বুজে রেখে দৃঢ় কণ্ঠে বলে, পারবো না। ইরা সৌম্যর কথা শুনে কাঁদতে কাঁদতে সৌম্যর পায়ের কাছে বসে পড়ে। দুহাতে সৌম্যর বাম পা আঁকড়ে ধরে সৌম্যর উরুতে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় ফিরিয়ে দিস না সৌম্য। আমি তোকে ছাড়া মরে যাবো রে। তোর ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারবো না। চল না সৌম্য, আমরা বিয়ে করে নিই। কথাগুলো বলে আর ফুপিয়ে কাটতে থাকে। সৌম্য নড়ল না একটু, একটা টু শব্দটিও করল না। বুকের হাড়গুলো সব যেন একসাথে চেপে আসছে। সৌম্যর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ লাগছে তার। বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়ে পড়ার আগে সৌম্য ডান হাতে শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেয়। চোখ খুলে অন্ধকার আকাশপানে তাকায়। দৃষ্টিজোড়া আবারও ঝাপসা ঠেকলো। ভেতর থেকে একটা করুণ সুরে বাক্য বেরিয়ে আসে, এই সমাজে সৌম্যদের ভালো থাকা যে মা না ইরাবতী। সৌম্য নিজেকে সামলে নেয়। দুহাতের মাঝে তার মুখ রেখে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে। ঝাপসা চোখ জোড়া কয়েকবার ডলে স্বাভাবিক করে নেয়। এরপর ইরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য মৃদু স্বরে ডাকে, ইরাবতী। ইরার দম বন্ধ লাগলো। এই ডাক ডেকে সৌম্য তাকে ভুলে যেতে বলে। সে কি করে পারবে? সৌম্যর ইচ্ছে করলো তার ইরাবতীকে জড়িয়ে নিয়ে মাথায় হাত রাখতে, কিন্তু সে ইচ্ছে যে বামন হয়ে চাঁদ ধরার মতো। জড়িয়ে ধরতে না পারলেও দুহাত ইরার মুখ আগলে নেয় সৌম্য। ইরার মুখ উঁচু করে ইরার কান্নারত মুখ পানে অসহায় চোখে তাকালো। ইরার বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য দুহাতে ইরার দুগাল মুছে দিয়ে ঢোক গিলে বলে, ইরা, কান্না থামা। ইরা শুনল না সৌম্যর কথা। সৌম্য মলিন গলায় বলে, ইরাবতী, ইরাবতী, কাঁদলে আমার বুক ভীষণ বুক ব্যথা করে। ইরা আরো ফুপিয়ে ওঠে। সৌম্য আবারও অসহায় কণ্ঠে বলে, কান্না থামাবি না ইরাবতী? ইরা চোখ মেলে তাকায় সৌম্যর দিকে। দুগাল নোনতা জলে ভেজা। সৌম্য মৃদুস্বরে বলে, অনেক ভালোবাসিস আমাকে? ইরা ভাঙা গলায় বলে, অনেক ভালোবাসি। আমার একটা কথা রাখবে? ইরা চুপ থাকলো। সৌম্য আবারও বলে, রাখবি? ইরা সৌম্যর কথার পিঠে বলে, তবে তুই আমাকে বাসবি সৌম্য? সৌম্য মলিন হেসে বলে,
বাসবো। ইরা অবাক হয়ে বলে, কি কথা রাখতে হবে? আগে বল রাখবে? রাখবো। বাসবো। ইরা অবাক হয়ে বলে, কি কথা রাখতে হবে? আগে বল রাখবে? রাখবো। সৌম্য চোখ বুঝলো। গলায় কিছু বিঁধলে যেমন কথা বের হয় না, সৌম্যর তেমন কথা বেরোতে চায় না। দুবার ঢোক গিলল ছেলেটা। ইরার গাল থেকে হাত সরায়নি এখনো। ইরা অবাক হয়ে চেয়ে আছে। সৌম্য দুবার দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলে ইরার দিকে তাকিয়ে ভারী গলায় বলে, এবার তুই বিয়ে করে নে ইরাবতী। তোর বিয়ের বয়স অনেক আগে পেরিয়েছে, আর দেরি করা ঠিক হবে না। আমি তো তোকে গ্রহণ করতে পারবো না, তবে কেন তোর এই অপেক্ষা? এইটুকু বলে থামলো সৌম্য আটকে রাখা শ্বাস ফেলে। এরপর বলে, আমি চাই তোর খুব সুন্দর একটা সংসার হোক, সেই ঘর একটি ছোট্ট ইরাবতী আসুক। সে ছোট্ট ইরাবতী যেন রাজকন্যার মতোই বড় হয়। আমার সাথে তোকে জড়িয়ে নিলে ছোট্ট ইরাবতী রাজকন্যাতে দূর, রাজ্যের দাসীও হতে পারবে না। ইরা স্তব্ধ চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। চোখ ফেটে দুফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল। সৌম্য ইরার গাল ছেড়ে মাথা নিচু করে নিল। ইরা থেমে থেমে বলে, তুই যে বললি আমাকে ভালোবাসবি। সৌম্য কিছু বলল না। ইরা আবারও বলে, আমি অন্য কাউকে বিয়ে করে নেব, আর তুই? সৌম্য ভারী গলায় বলে। আমিও বিয়ে করে নেব। ইরা সৌম্যর দিকে চেয়ে রইল। মেয়েটার চোখ জোড়া আবারও ভিজল, কিন্তু তার গড়িয়ে পড়ল না। ইরা বোধহয় দিল না। নির্জীব চোখে চেয়ে রইল সৌম্যর পানে। প্রায় 10 মিনিটের মতো সৌম্য মাথা নিচু করে থাকলো, আর ইরা স্তব্ধ চোখে সৌম্যর পানে চেয়ে রইল। এরপর সৌম্য মাথা উঁচু করে তাকায়। ইরার পোশাকের দিকে নজর করলো। পরনে একটা 3 পিস, গলায় ওড়না ঝুলানো। সৌম্য অবাক হলো। ইরার 3 পিস আছে কিনা সৌম্যর সন্দেহ। অনেক আগে ইরাকে জিজ্ঞাসা করেছিল। ইরা, তুই মেয়ে। উত্তরে ইরা বলেছিল, শাড়ি, 3 পিস এসব পরলে দম বন্ধ লাগে। সৌম্য ইরাকে কিছু বলতে গিয়ে আর বলেনি, নিজেকে গুটিয়ে নিত। ইরা তো আর তার নয়। হয়তো ইরার এরকম কারোর সাথে বিয়ে হবে যে ইরাকে এসব পোশাকেই পরতে বলবে। আজ হঠাৎ ইরার গায়ে 3 পিস দেখে সৌম্য অবাক হয়। দীর্ঘশ্বাস ফেলে ইরার গলায় ঝুলানো ওড়নাটা পেছন থেকে নিয়ে মাথায় টেনে দেয়। ইরা মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য ইরার মাথার ওড়না টেনে হাত সরিয়ে নেয়। এরপর মৃদুস্বরে বলে, মেয়েদের পোশাক পরিস না কেন? লাস্ট একটা চাওয়া, এইভাবে চলাফেরা করার চেষ্টা করিস যদি পারিস, ভালো লাগে দেখতে। কথাটা বলেই সৌম্য উঠে দাঁড়ালো। ঝাপসা চোখ জোড়া নিয়ে বারবার এদিক ওদিক করে আর পলক ঝাপটায়। এরপর পকেট থেকে ফোন বের করে ইরার বাবাকে কল করে এই জায়গাটিতে আসতে বলে দেয়। এরপর ইরাকে ধরে দাঁড় করায়, কিন্তু সৌম্য ইরার দিকে আর তাকালো না, আর ইরা সৌম্যর দিক থেকে দৃষ্টি সরালো না। প্রায় 20 মিনিট পর ইশতিয়াক আহমেদ সৌম্যর বলা জায়গাটিতে আসে। সৌম্য ইরার বাবাকে দেখে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। ইশতিয়াক আহমেদ ইরাকে এখানে দেখে অবাক হয়, সাথে রেগেও যায়। ইরার উদ্দেশ্যে শক্ত পানি ছুড়ে দেয়। এসো, তোমার পা কাটবো আজ। ইরা তার বাবার কথা শুনলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সৌম্য মৃদুস্বরে বলে, আমার ঘরের চাবিটা? ইরা মাথা নিচু করে রাস্তা থেকে তার ছোট্ট ব্যাগ কুড়িয়ে নেয়। ব্যাগের ভেতর থেকে চাবি বের করে সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য মাথা নিচু করে চাবিটা নিল ইরার হাত থেকে। ইশতিয়াক আহমেদ ইরার হাত শক্ত করে ধরে উল্টো দিকে এগিয়ে নিয়ে যায়। ইরা তার বাপের সাথে পা মেলায়, তবে মাথা পিছন দিকে ঘুরিয়ে রেখেছে, দৃষ্টি সৌম্যর পানে। ইশতিয়াক আহমেদ দাঁড় করিয়ে রাখা গাড়ির পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ইরা ডান দিকে ঘাড় বাঁকিয়ে সৌম্যর দিকে তাকায়। ইশতিয়াক আহমেদ মেয়ের কাণ্ডে প্রচণ্ড রাগান্বিত। ধমকে বলে, গাড়িতে ওঠো। ইরা এবারেও তার বাবাকে কিছু বলল না। সৌম্যর দিকে দৃষ্টি রেখে আওয়াজ করে বলে, 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়েদের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। পারলে ক্ষমা করে দিস সৌম্য, ভালো থাকিস। কথাটা বলে সৌম্যর চোখে দৃষ্টি রেখে মলিন হাসলো ইরা। এতক্ষণের বহু কষ্টে জমানো অশ্রু গালবে গড়িয়ে পড়ল। ইরা আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসে। ইশতিয়াক আহমেদ গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সৌম্য ঝাপসা চোখে চেয়ে রইল ইরাদের গাড়ির দিকে। গাড়িটি ধীরে ধীরে মিলিয়ে যায়। এতক্ষণ তার ইরাবতীর কান্না যতটা না তাকে পোড়াচ্ছিল, ইরার শেষ কথাটার সাথে ওই হাসিটুকু যেন সৌম্যর হৃদয় পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হলো। সৌম্য প্রায় 40 মিনিটের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না। কয়েক পা পিছিয়ে আসলে একটা গাছ হাতের কাছে পেয়ে বাঁ হাতে গাছটি আঁকড়ে ধরে। মাথা নিচু করে কয়েকবার ঢোক গিলল। চোখ বুজে কম্পিত কণ্ঠে বিড়বিড় করে, ইরাবতী, এবার তবে সত্যি ভুলে যাবে আমায়? একটু পর আবারও একই স্বরে বিড়বিড় করে, সৌম্য কখনো তার ইরাবতীকে ছাড়া অন্য কোনো নারীর কথা কল্পনা করে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু তুই আজ আমার মন কেন পড়লি না ইরাবতী? সৌম্য আরও 10 মিনিটের মতো গাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে থাকে। প্রায় 20 মিনিট হাঁটলে মেন রোডে গিয়ে ওঠে।
রোডের ধার দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সৌম্য রাস্তার ধারে বসলো, দুহাতে মাথার চুল টেনে ধরলো। বাচ্চাদের মতো কাঁদতে পারলে হয়তো বুকের জ্বলুনিটা একটু কমতো, কিন্তু কাঁদতে পারে না তো। রিহান এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, টিউশন গিয়েছিল হয়তো। রাস্তার পাশে সৌম্যকে বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে, সৌম্য, কি হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস যে? রিহানের কণ্ঠে সৌম্য মাথা তুলে তাকায়। সৌম্য চোখ জোড়া অসম্ভব লাল। রিহান অবাক হয়, নিচু হয়ে বলে, এই কি হয়েছে তোর? সৌম্য বোবা চোখে চেয়ে রইল রিহানের দিকে। রিহান বোধহয় বুঝলো। মনে পড়লো সৌম্য ইরার থেকে চাবি নিতে বেরিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে একটা রিক্সা দাঁড় করায়। এরপর সৌম্যকে টেনে রিক্সায় উঠিয়ে সেও সৌম্যর পাশে উঠে বসে রিক্সা চলতে শুরু করে। সৌম্য নির্জীব চোখ জোড়া আকাশপানে নিবদ্ধ করে রেখেছে। রিহান বলে, এতবার ফিরিয়ে না দিয়ে মেনে নিয়ে না হয়? আর কত কষ্ট দিবি নিজেকে? সৌম্য একটু হেসে প্রাণহীন স্বরে বলে, আল্লাহ আমাকে না পাওয়ার স্বাদ গ্রহণ করার ভাগ্য নিয়ে দুনিয়া পাঠিয়েছে। পেয়ে গেলে তো ভাগ্যের সাথে মিলবে না। রিহান কিছু বলল না। সৌম্যর মায়ের কথা ভীষণ মনে পড়লো। মায়ের কোলে মাথা রাখা তার খুব বদ অভ্যাস ছিল। মা তাকে এই বদ অভ্যাস করে দিয়ে এক রাতের আধারে চিরদিনের জন্য হারিয়ে গেল। আজও তার মাথা ব্যথা করছে, তার জন্য কোথাও সুখ লেখা নেই। মা থাকলে মাথায় একবার হাত বুলালে একটুখানি আরাম পেত বোধ হয়। বনু থাকলেও চুল টেনে দিত, কিন্তু তার তো কেউ নেই। সৌম্য আকাশপানে চেয়ে ঝাপসা চোখে বিড়বিড় করলো, মা একবার আসবে। ইরা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। গাড়ির জানালা খোলা, মৃদু হাওয়ায় ওড়নার ফাঁকে চুলগুলো উঠছে। ইরার কানে দুটো বাক্য বারবার প্রতিধ্বনিত হচ্ছে, এবার তুই বিয়ে করে নিরাপদে, আমিও বিয়ে করে নেব। সৌম্য এতদিন শুধু তাকে বিয়ে করে নিতে বলতো, আর আজ সে নিজে অন্য মেয়েকে বিয়ে করে নিতে চাইলো। তার সৌম্য অন্য মেয়েকে বিয়ে করতে চায়। এটা ভাবতে ইরার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভালোবাসা বুঝি এমনই হয়? বাবার ডাকে ইরা চোখ মেলে তাকায়। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে ইশতিয়াক আহমেদ। ইরা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নিল। এরপর গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতরে যায়। দরজা খোলা ছিল। ইরার মা ইরা কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে এগিয়ে এসে বলে, কোথায় গিয়েছিলি মা? ইরা মায়ের দিকে একবার তাকায়, এরপর উল্টো ঘুরে তার বাবার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, মারতে চাইলে মেনে নাও বাবা, পরে যদি সুযোগ না পাও। ইশতিয়াক আহমেদ ইরাকে ধমকানোর জন্য মুখ খোলার আগে মেয়ের এমন বাক্য তাকে স্তম্ভিত করে দেয়। ইরা তার বাবাকে চুপ দেখে মৃদু হেসে বলে, মুড আসছে না, প্রবলেম নেই, মুড আসলে ডাক দিও, চলে আসো। কথাটা বলে ইরা তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। কোনো দিকে তাকালো না। সে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। হাতের ছোট ব্যাগ, ফোন সব ছুঁড়ে ফেলে শাওয়ার ছেড়ে দেয়। ঝপঝপ করে অতিবৃষ্টির ন্যায় পানি ইরাকে ভিজিয়ে দিতে থাকে। ইরা বোধহয় বহু কষ্টে এতক্ষণ কান্না আটকে রেখেছিল। হঠাৎই দুহাতে মাথার চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে হাউমাউ করে কেঁদে ওঠে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। হাঁটুতে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বলে, আমি মরে যেতে চাই, প্লিজ। আমি আমার সৌম্যর পাশে অন্য কাউকে কি করে দেখব? আমি পারবো না, আমি পারবো না। আরও কত কিছু যে বিড়বিড় করে বলে আর কাঁদে তার ইয়াত্তা নেই। পরদিন ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। সকাল এসে দাঁড়িয়েছে আকাশদের বাড়ির সামনে। সে গ্রাম থেকে শহরে এসেছে গত পরশুদিন। আকাশের অফিসে জয়েন করেছে গতকাল। আজ বায়ানের থেকে আকাশের বাড়ির ঠিকানা নিয়ে এখানে এসে পড়েছে। বায়ান তার বয়ফ্রেন্ড। ছেলেটা খুব সাদাসিধে, যা বোঝায় সেটাই বোঝে। সকাল মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সকাল অনেক অনুরোধ করে, অনেক বলে কয়ে ভেতরে ঢুকতে পেরেছে। একেবারে মিথ্যাও তো বলেনি। সন্ধ্যা তার বোন, সেই হিসেবে ও এই বাড়ির আত্মীয় অবশ্যই। কলিং বেলের আওয়াজ পেয়ে আসমানি নওয়ান এসে দরজা খুলে দেয়। সামনে এক অপরিচিত মেয়েকে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকায়। সকাল সালাম দেয় আসমানি নওয়ানকে। ভদ্রমহিলা সালামের উত্তর দেন। সকালের মুখে মাস্ক পরা। সে মৃদু স্বরে বলে, আন্টি, আমার ওয়াশরুমে যেতে হবে, একটু হেল্প করবেন প্লিজ? আসমানি নওয়ান ভ্রু কুঁচকে বলে, তোমার নাম কি? হাসিনা, প্লিজ আন্টি, আমার খুব আর্জেন্ট। আসমানি নওয়ান আর কিছু বললেন না। মেয়েটা হয়তো বিপদে পড়েই এসেছে, তাই তিনি সকালকে ভেতরে আসতে দিলেন। সকাল ভেতরে গিয়ে মনে মনে বিশ্ব জয় করা হাসি আসে। তখনই সন্ধ্যা তার ঘর থেকে বেরিয়ে আসে। সকাল সন্ধ্যাকে দেখেই দাঁড়িয়ে যায়। সন্ধ্যা নিজেও সকালের দিকে ভ্রু কুঁচকে তাকালো, যদিও মুখে মাস্ক পরা, কিন্তু তার কাছে চেনা চেনা লাগলো। আসমানি নওয়ান সন্ধ্যাকে দেখে এগিয়ে গিয়ে বলে, সন্ধ্যা, ওই মেয়েটারে বাথরুম দেখা দে তো মা। সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয়। আসমানি নওয়ান সকালের উদ্দেশ্যে বলে, ওর সাথে যাও। তিনি মূলত হালকা খাবার যেমন চা বিস্কিট খেতে দিবেন। সকালকে একজন এসেছে, যতই না চিনুক খালি মুখে গেলে তার খারাপ লাগবে। সকাল সন্ধ্যার পাশে হেঁটে সন্ধ্যার ঘরের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা বারবার ঘাড় বাঁকিয়ে সকালের দিকে তাকাচ্ছে। সকাল মনে মনে হাসছে। ঘরে গিয়ে সন্ধ্যা ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে সকালকে দেখিয়ে দিতে চায়। তার আগে সকাল শক্ত হাতে সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। সকাল তার মুখ থেকে মাস্ক নামিয়ে নিয়েছে। সকালকে দেখে সন্ধ্যার মুখ বিস্ময়ে হা হয়ে যায়। সকাল হেসে বলে, কিরে, কেমন আছিস?
সন্ধ্যার চোখ জোড়া ছলছল করে ওঠে, নিজের বলতে কাউকেই তো পাশে পায়নি। সেই যে বিয়ের পর এখানে চলে আসলো, তার ভাইটাও আর আসে না, বাবাকেও দেখে না, সৎমা, তার দুটো সৎ ভাই বোন কাউকেই দেখে না। যতই এরা তার সাথে খারাপ করুক, সে তো ছোট থেকে এদের সাথেই বড় হয়েছে, মায়া কাজ করে। সন্ধ্যা সকালকে জড়িয়ে ধরে, সাথে সাথে সকাল সন্ধ্যাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। সকাল রেগে বলে, তোর এসব চিপকা চিপকি চায় না কেন? অসহ্য কর একটা। সকালের ব্যবহারে সন্ধ্যা অবাক হয় না। সকাল এরকমই করে তার সাথে। এতদিন পর নিজের একটা মানুষকে দেখে সন্ধ্যা খুব আবেগী হয়ে পড়েছে। না চাইতেও চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আবারও সকালের দিকে একটু এগিয়ে ইশারায় বুঝায়। সৌম্য ভাইয়া কোথায়? সকাল বিরক্তি কণ্ঠে বলে, তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। সন্ধ্যা অসহায় চোখে তাকালো, আবারও চোখ জোড়া ভরে উঠল। সে তো কথা বলতে পারে না, কি করবে? সময় নষ্ট করলো না সন্ধ্যা। দ্রুত টেবিলের উপরে গিয়ে একটা কাগজে কিছু লিখে সকালের সামনে গিয়ে সে মেলে ধরে। সকাল চোখ বুলায় যেখানে লেখা, সকাল আপু, আমার সৌম্য ভাইয়া কোথায় একটু বলবে? সৌম্য ভাইয়াকে আমার এখানে একবার আসতে বলবে প্লিজ। সকাল এবারেও বিরক্তি কণ্ঠে উত্তর দেয়, তোর ভাই আমাদের বাড়ি আর চায় না, মরছে নাকি আল্লাহ জানে। সকালের কথায় সন্ধ্যা বিস্ময়ের চোখে তাকায়। হাত থেকে কাগজটি পড়ে যায়, বুকটা কেঁপে উঠল, চোখ থেকে টুপটুপ করে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। তার ভাইয়ের কিছু হলে সে কি করে বাঁচবে? সকাল আপু তাকে নিয়ে না হয় বলুক, তার ভাইকে নিয়ে ভাবে না বললে কি খুব ক্ষতি হয়? কথাগুলো ভেবে ডান হাতে চোখ মুছল, এরপর দুহাত জমা করে সকালের সামনে অনুরোধ করে বোঝায়। প্লিজ বলো আমার সৌম্য ভাইয়া কোথায়? এটুকু বোঝাতে গিয়ে আবারও চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ আসমানি নওয়ান সন্ধ্যাকে ডাকতে ডাকতে এদিকে আসতে দেখে সন্ধ্যা দ্রুত দুহাত নামিয়ে নেয়, দুহাতে মুখ মুছে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান দরজা দাঁড়িয়ে সকালের উদ্দেশ্যে বলে, হইছে তোমার? সকাল সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, জি আন্টি, এই মেয়েটির সাথে কথা বলছিলাম, ভীষণ মিষ্টি মেয়ে। আসমানি নওয়ান মৃদু হাসলো। তার জান্নাত মিষ্টি হবে না তো কে হবে? সকাল মেয়েটিকে তার ভালোই লাগলো, মিশুক মনে হলো। এটুকু সময় কি সুন্দর করে কথা বলছে। তিনি উল্টো ঘুরে যেতে যেতে বলে, আচ্ছা, কথা কইয়া আইসো তাইলে। সন্ধ্যা, মেয়েটারে সাথে নিয়ে আয় মা। আসমানি নওয়ান যেতেই সকালের চোখে মুখে বিরক্তি ভর করে। সন্ধ্যা কিছু বোঝার আগে সকাল সন্ধ্যার হাত টেনে একটা আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যার পাশে সে দাঁড়ায়, এরপর আয়নায় তাকিয়ে বলে, শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ রোয়ানকে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ রোয়ান রাজি হয়নি, উল্টো তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ রোয়ানের কত শেড ফর্সা কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তা ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। কথাগুলো টানা বলে সকাল থামলো। সন্ধ্যা আয়নার শ্রেষ্ঠ সকালের প্রতিবিম্বের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। চোখ দুটো ভরে উঠেছে যেন টোকা দিলে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সকাল কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে, তোকে একটা খবর দেই, আমি আকাশ রোয়ানের বিয়ে। এটার মানে কি জানিস? আকাশ রোয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ রোয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেই চিন্তা কর তাহলে, কেমন? কথাগুলো বলে সকাল ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান সকালকে বেরিয়ে যেতে দেখে বলে, কই যাইতাছো? নাস্তা কইরা যাও। আন্টি, গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গিয়েছে, আজ আসছি। কথাটা বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, পা তোলার শক্তি পাচ্ছে না মনে হলো। দু চোখ বেয়ে ঝরঝর করে নোনা পানি গড়িয়ে পড়ে। সকালের বলা প্রতিটা কথা কানে পাচ্ছে এখনো। সন্ধ্যা ঢোক গিলল, ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। শরীরটা কেমন কাঁপছে মনে হলো। একটু একটু করে পা ফেলে বেলকনির গিল ঘেঁষে দাঁড়ায়। তার ঘরের ব্যালকনি থেকে একদম সামনে থেকে সামান্য ডান দিকে মেন গেট। গেটের ওপাশে স্পষ্ট দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট। গত বেশ কয়েকদিন যাবৎ আকাশকে এই পোশাক পরতে দেখছে সন্ধ্যা। হঠাৎই আকাশের সামনে সকাল দাঁড়ায়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল।
মাথাটা গ্রিলের সাথে ঠেকিয়ে আকাশ আর সকালের দিকে তাকিয়ে রইল। আকাশ আর সকালকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে, কথাটা মিথ্যা নয়, সত্যিই তাদের মানিয়েছে। দুজনের গায়ের রংটা কতটা উজ্জ্বল। সন্ধ্যা একবার তার হাতের দিকে তাকালো, সে শ্যামা মেয়ে। আকাশ কেন তাকে পছন্দ করবে? ছেলেরা সবসময় তাদের চেয়েও সুন্দর আর ফর্সা মেয়ে চায়, কিন্তু সন্ধ্যা তার উল্টা, কথাও বলতে পারে না সে তো বোবা। কোনো সুস্থ মানুষ তাকে জীবনে ঠাঁই দিবে না, এটা সন্ধ্যা জানে। আসমানি নওয়ানকে কত নিষেধ করতো প্রথম, কিন্তু সে বলতো তার ছেলে মানবে। সন্ধ্যা নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা উপাধি দিল। তার মতো বোবা অসুন্দর মেয়েকে কেউ মেনে নিবে, এই কথাটা সন্ধ্যা কিভাবে ভাবলো? এটা ভেবেই সন্ধ্যা নিজের উপর বিদ্রুপ হাসলো। আকাশ তাকে ডিভোর্স দিতে চায়, এটা শুধু কানে শুনতো। এখানে থাকতে থাকতে কখনো কখনো ভুল করে সে ভেবে ফেলেছে আকাশই তার ভবিতব্য। কত বোকা সে! আকাশ তার মতো মেয়েকে চায় না বলে ডিভোর্স পেপার সাইন পর্যন্ত করেছে, আরেকজন ছিঁড়ে ফেলেছে বলে আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। কত বিতৃষ্ণা তার প্রতি! সন্ধ্যার চোখের সকাল যেতে যেতে থামে না। আকাশ তাকে ডিভোর্স দিবে এ তো নতুন নয়, তবুও কষ্ট কেন হয় এই কথাটা ভাবলে? এটা বোধহয় কবুল বলে বিয়ের টান। সন্ধ্যা রাস্তায় তাকালে দেখলো আকাশ আর সকাল এখনো দাঁড়িয়েছে। সন্ধ্যার চোখ থেকে পানির বন্যা বয়, চোখে মুখে কত মায়া, অসহায়ত্ব, ব্যথা ফুটে উঠেছে, তাকেও দেখতে পায় না। সন্ধ্যা গ্রিলে মাথা ঠেকিয়ে রেখে ওভাবে চোখ বুঝলো। বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত নোনা পানি গড়িয়ে পড়ে। তার ভাই কি আর আসবে না? কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার খুব মন পড়ল ভাইয়ের জন্য। তার ভাইটা ঠিক আছে তো? কথাটা ভাবতে সন্ধ্যা ফুপিয়ে উঠল। আকাশ এতক্ষণ কথা বলছিল কলে, ইম্পর্টেন্ট কল ছিল, সকালকে দেখে দাঁড়াতে বলেছিল, এখন কল কেটে সকালের দিকে তাকায়। মেয়েটা তার পিয়ের আবার পিয়ে, তার বাড়ির কাছে কি করছে সেটাই ভাবছে। অতঃপর বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।